তো হিল ক্ল্যাম্পের যে স্ট্রাকচারটা সেটা ছিল যে এটা যদি একটা ওয়ার্কপিস হয়, এটা যদি মেশিন বেড হয় বা কোনো যেই তলের উপর রেখে কাজ করবো সেই সারফেসটা হয়, তখন এখানে এই হিল ক্ল্যাম্পের স্ট্রাকচারটা ছিল এরকম যে আমরা যদি এইটা দিয়ে প্রেসারাইজ করি তাহলে অটোমেটিক ভাবে এখানে একটা প্রেসার এই লিভারের মধ্যে পড়বে, সেই প্রেসারের কারণে এটা ওয়ার্কপিসটা হোল্ডিং অবস্থায় থাকবে, ক্ল্যাম্পিং অবস্থায় থাকবে। এবং এটাকে রিলিজ করার জন্য আবার কি করতে হবে, এটাকে যদি আমি একটু ওই অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরাই দিই, তখন এটা যখন হয়ে যাবে, স্লো হয়ে যাবে, তখন এখান থেকে ওই কম্প্রেস স্প্রিং থেকে রিলিজ প্রেসার আসলে এটা অটোমেটিক ভাবে লিভারটা আলগা হয়ে যাবে। এটা তোমরা বুঝতে পারছো। দেন আছে হলো ব্রিজ ক্ল্যাম্প। খাচ্ছে না তোমার বইতে এতদিন মরে ফেলে এগুলো তারপর আস্তে আস্তে ঠিক হচ্ছে। So breeze clamp টা কি? The breeze clamp is like this structure. মনে হচ্ছে একটা ব্রিজের মতনই মনে হচ্ছে। ব্রিজের এক সাইডে হলো ওয়ার্কপিস, আরেক সাইডে হলো সেই তোমার another base of the strip, যে স্ট্রিপটা দিয়ে আমরা এটাকে প্রেসারাইজ করব। এবং এটা অনেকটা কি পরিমাণ ফোর্স এখানে পড়বে, ইট ডিপেন্ডস অন দা ডিস্টেন্স অফ এক্স এবং ওয়াই। তোমরা জানো যে এখানে যদি একটা ফোর্স আমি অ্যাপ্লাই করি, এখানে ওই যে ক্ল্যাম্পিং নাট দিয়ে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাইলে অটোমেটিক ভাবে এই ফোর্সটা ডিস্ট্রিবিউটেড হয়ে এখানে যাবে। তোমাদের এগুলো আগে জানা আছে। তো সো এই ভেরিয়েবল of the force can be varied by the by varying the x and y distance. এটা জিনিসটা এরকম। এবং এখানে আগের মতনই যে ওয়ার্কপিসটা নাটটা যদি আমি ক্ল্যাম্প আনস্ক্রিউড করি তাহলে আবার এটা রিলিজ হবে, নইলে এটা লেগে থাকবে। আরেকটা আছে যে এইচ ক্ল্যাম্প বা সাইড ক্ল্যাম্প বলে, এটা সাধারণত যে সমস্ত ওয়ার্কপিসের ফিক্সড লেন্থ থাকবে, তো আমরা সেই জিনিসগুলাকে আমরা যদি আমরা ফিক্সড লেন্থ ওয়ার্কপিস থাকে সেই ক্ষেত্রে এরকম মনে করে এই লেন্থটা ফিক্সড, আমাদের শুধুমাত্র মেশিনিং হবে এই জায়গাটাতে, এই যে উপরের যে সারফেসটা দেখতেছো এই যে নিচে, এইখানে মেশিনিং হবে। সেই ক্ষেত্রে তুমি একটা সার্টেন গ্যাপ রেখে সাইড থেকে এই ধরনের মেকানিজম ইউজ করে তুমি এরকম ভাবে এটাকে ক্ল্যাম্পিং করতে পারো ওয়ান সাইড থেকে। তো দিস ইজ কল সাইড ক্ল্যাম্প। এবং মেকানিজমটা অনেকটা ওই আগের যে ক্ল্যাম্পিং নাট আছে সেই মেকানিজম, এখানে স্প্রিং আছে। সো এটাকে যত টাইটেনিং করবা তত বেশি প্রেসারাইজ হবে এটা এবং হোল্ডিং হবে। আবার রিলিজ করার সময় স্প্রিং উইল বি রিলিজ, এটা আনস্ক্রিউ করে দাও। হ্যাঁ, এগুলো জাস্ট পড়বা, এগুলো কোনো কঠিন কিছু না। দেন আস্তে আস্তে যে স্ক্রিউ ক্ল্যাম্পটা হলো, তুমি যদি ছবিটা দেখো তাহলে এইটা হলো স্ক্রিউ ক্ল্যাম্প। সো ক্ল্যাম্পিং স্ক্রিউ এটা সাইড থেকে কি করে, তো এটা বস্তুটাকে যাতে কোনো অবস্থাতেই আনওয়ান্টেড ডিসপ্লেসমেন্ট না হয়, স্লিপিং না হয়, তারপরে যেন ক্ল্যাম্পিং এরিয়াতে কোনো প্রকার ডেন্টিং পেন্ট এই যে কোনো প্রকার স্ক্র্যাচিং না পড়ে। হ্যাঁ, সো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা হয় এবং এটাকে আমরা বলি ফ্লোটিং প্যাড। এটাকে তোমরা যে এই যে ভিতরের যে মনে করো একটা নিউমেটিক মনে করো একটা আর্ম যদি হয়, আস্তে আস্তে যদি প্রেসারাইজ করে এটা প্রেসারটাকে ফ্লোটিং প্যাডের লেন্থ দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো যেটা হলো স্ক্রিউ ক্ল্যাম্প, এটা ইউজ হয়। তারপরে ইকুয়ালাইজিং ক্যাম্পটা হলো যে মনে করো এখানে একটা ফার্স্ট প্লেট আছে মানে যেটার উপরে কাজ করব। তো ইকুয়ালাইজিং ক্যাম্পের মেকানিজমটা হলো যে তুমি এখানে যদি স্ক্রুইং করো তাহলে এইভাবে প্রেসার এদিকে আসবে এদিকে আসবে, তার দুই সাইড থেকে টু ফেসেস অফ দি ওয়ার্ক, দুই সাইড থেকে যদি এরকম ইকুয়ালাইজিং প্রেসার ক্রিয়েট করে ইউ ক্যান ক্ল্যাম্প দ্য অবজেক্ট। তো আমার মনে হয় যে তোমরা ক্ল্যাম্পিং ব্যাপারটা বুঝছো।
Then after jigs গুলা কি? Jigs along with the fixtures are special design or machine part which can be manufactured by one of the following method, either machining এ, forging এ, casting করে, complicated structure manufacturing করেও আমরা এই jigs and fixture ডিজাইন করতে পারি। সাধারণত ম্যাক্সিমাম jigs and fixture আমি দেখেছি কাস্টিং ম্যাক্সিমামই আছে, কাস্টিং আছে, ফোর্জিং আছে। তো জিগস এন্ড ফিক্সচার গুলা তোমার এই যত মেশিনিং অপারেশন বা যত অনেক সময় জিগস এন্ড ফিক্সচার ওয়েল্ডিং ও লাগে আসলে। হ্যাঁ, দেখবা যে ওয়েল্ডিং এর টর্চটাকে গাইড করার জন্য জিগস অলসো আর ডিজাইন, জিগস আর ফেব্রিকেটেড ফর ওয়েল্ডিং অলসো। এটা পরে দেখবা। এখানে হলো কিভাবে বানানোর জন্য মেশিনিং, ফোর্জিং, কাস্টিং, কমপ্লিকেটেড, ওয়েল্ডিং, এগুলো হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর জিগস। আবার ওই জিগস কোথায় কোথায় ইউজ হয় সেখানে যদি আমরা যাই, সেখানে অল মেশিনিং অপারেশনের জন্য প্লাস ইভেন ওয়েল্ডিং এর জন্য জিগস আছে টু গাইড দ্যাট ওয়েল্ডিং টর্চ। তাই না? আমরা তো গত ক্লাসে পড়েছিলাম যে জিগস এর পার্থক্য এবং ফিক্সচারের পার্থক্য হলো ফিক্সচার অনলি মানে করো ফিক্সড করে ওয়ার্ক পিস, অর্থাৎ ওয়ার্ক পিসের সাথে সে সম্পর্কযুক্ত। জিগস হলো ওয়ার্ক পিস প্লাস একটা মেইন কাজ হলো টু গাইড দ্য কাটিং টুল বা মেশিনিং টুল। তো এখানে ডিফারেন্ট টাইপস অফ, যেহেতু মেশিনিং টুলকে গাইড করবে, আমাদের সাধারণত জিগস গুলা মেশিনিং অপারেশনের সাথে সম্পর্ক, এবং সেখানে আমরা দেখবা যে ড্রিলিং জিগ, মিলিং জিগ, এরকম অপারেশন টু অপারেশন বিভিন্ন জিগস আছে। হ্যাঁ, সো যেমন ডিফারেন্ট ড্রিলিং জিগস আর ইউজড ফর লার্জ নাম্বার অফ অপারেশন, এবং বিভিন্ন ধরনের ড্রিলিং জিগস গুলো আছে, টেমপ্লেট, প্লেট টাইপ জিগস, ওপেন টাইপ জিগস। এগুলো না আসলে তোমাদের পড়ার সময় মনে হবে যে কি অনেক বড় কিছু, এগুলো আসলে যখন তুমি লেদ মেশিন কাজ করছো তোমার সামনে এগুলা ছিল, খুব ইজি জিনিস। তো আমি এখানে যদি একটা ছবি দেখাই, মনে করো দিস ইজ ওপেন টাইপ জিগ। এটা আমি একটু বলি যে প্রথমে এই উদাহরণটা দিই, সাপোজ, তাহলে বুঝবা যে টেমপ্লেট জিগ মানে কি। এটা কি কিছুই না, তোমার সামনে দেখবা একটা মেটালিক প্লেট ছিল, হয়তো টেরাই নয়, বস্তুর উপরে রাখছিল। দিস ইজ এ সিম্পল প্লেট অফ মেটাল এন্ড উড হইতে পারে, which carries correct locations of the holes to be made in the workpiece. এটা অর্থ কি যে তুমি আগে মনে করো একটা রেক্টাঙ্গুলার সারফেস ছিল, সারফেস অনুযায়ী আরেকটা তুমি এরকম কাঠের একটা টুকরা এরকম সাইজের করে যেখানে ড্রিল হওয়ার কথা সেখানে লোকালাইজ করা আছে। এখন তুমি জাস্ট যখন ড্রিলিং হবে প্রথমে ওইটার উপরে ওই যে ড্রিল টেমপ্লেটের উপরে এসে ড্রিল বিটটা টাচ করবে, তারপরে সেই অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে ড্রিলিংটা হয়ে যাবে। এই যে কারেক্ট লোকেশন অফ দ্য হোলস টু বি মেড ইন দ্য ওয়ার্কপিস, সাইজ অফ টেমপ্লেট জিগ শুড বি সেম অ্যাজ দ্যাট অফ ওয়ার্কপিস, যেটা বললাম। অর্থাৎ এই ক্ষেত্রে যদি টেমপ্লেট জিগ ইউজ করো, টেমপ্লেট জিগ মানে কি একদম হুবহু ওয়ার্কপিসের যে সারফেসটা আছে সেই সারফেসের সাথে একই রকম হইতে হবে, একই ডাইমেনশন হইতে হবে। কারণ এই যে ওয়ার্কপিসের উপর যে ড্রিলিংটা করবা সেই ড্রিলিং এর পয়েন্টটা কোথায় করা আছে বলো? এই ওয়ার্কপিসের উপরে যে ডিলটা হবে সেই মার্কটা কোথায় করা আছে? মার্কটা করা আছে, একজনে বলো মার্কিংটা কোথায় আছে, ওয়ার্কপিসে আছে না জিগে করা আছে? জিগসে। এক্স্যাক্টলি, জিগের উপরে মার্ক করা আছে যে কারেক্ট লোকেশন অফ দা হোলস টু বি মেড ইন দা ওয়ার্কপিস, তাই না? তো তুমি ওয়ার্কপিস নিয়ে চিন্তা নাই, ওয়ার্কপিস বসাই দিলা, ওয়ার্কপিসের উপরে ট্যাবলেটটা বসাই দিলা, এবার তুমি ওভারল্যাপ করে বসাই দিলা, তারপরে ড্রিলিং কমপ্লিট করো, দেখবা যে যেখানে ড্রিল হওয়ার কথা ছিল সেখানে হয়ে গেছে। তো এটা এটা হলো কি, এটা ওয়ান কাইন্ড অফ, দেখো এটা কি কাজ করছে। এটা যদি ধরো এই টেমপ্লেট জিগ যদি ধরো, কিন্তু দুইটা কাজ করছে। একটা হলো উপরে ওই ওয়ার্কপিসের উপরে এই প্লেটটা দেওয়াতে বস্তুটা কিন্তু হোল্ডিং হয়েছে প্রপারলি, একটা সার্টেন প্রেসারে ছিল। এই কাজটা তো করেছেই, প্যারালালি ড্রিল বিটটাকে গাইড করছে যে এখানে হোল করো, বুঝতে পারছো? এই যে ডাবল কাজ আর কি, অর্থাৎ একটা হলো যে তোমার দুইটা কাজ, একটা হলো in the one sense it will help the workpiece to hold in the required place, আরেকটা কাজ হলো ওই যে গাইড কাটিং টুলকে বললো যে ঠিক আছে এখানে হোল্ড করো, অর্থাৎ it will also guide the cutting, ঠিক আছে? তো so that is why it is jigs এর কাজ হলো দুইটা।
সো এই ধরনের টেমপ্লেট জিগ আছে। আরেকটা আছে যে প্লেট টাইপ জিগস, এটা একই, তবে এটা হলো কি মনে করো একটা টাইপের প্রোডাক্ট, মনে করো একটা দুইটা বানাইতে হবে, কিন্তু টেমপ্লেট যেগুলা প্লেট টাইপ এটা হলো মনে করো লার্জ স্কেলে মনে করো একই প্রোডাকশন বারবার করবা। সেই ক্ষেত্রে তুমি একটা ইয়া বানায় ফেলো, একটা প্লেট ডিজাইন, একটা প্লেট বানায় ফেলো, যেই প্লেটটা একদম ওই ওয়ার্ক পিসের উপরে বারবার বসবে এবং ডিল করাই থাকবে ওই প্লেটের উপরে। সেই প্লেটের অ্যাকর্ডিং টু প্লেটের হোল্ড অনুযায়ী বারবার হোল্ড করবে, আবার প্লেটটা বারবার বসবে, বারবার উঠে যাবে। অর্থাৎ এটা হলো ভেরি লার্জ স্কেল প্রোডাকশনের জন্য সেম থিং টেমপ্লেট এইটাই, কিন্তু এটা মানে উদ্দেশ্যটা বা ব্যবহারের ডিজাইনটা সেরকম ভাবে হবে যেন এটা মাল্টিপল ইউজ করা যায়, বারবার এই জিনিসটা আমরা ইউজ করবো ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। এবং এখানে যেটা হয় যে এখানে একটা 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 ডিজাইনের মধ্যে একটা পার্থক্য থাকে, অনেকটা ওই হোলটা যেন গাইডেড হয় সেজন্য একটু বুশিং টাইপের থাকে, এরকম একটু ডেপথ থাকে আর কি, যাতে হোলটা গাইড হয় ভালো করে, বারবার গাইডিং হয় আর কি। তো প্লেট টাইপ জিগস গেল। তারপর আছে ওপেন টাইপ জিগস। In these jigs, the top is kept open and workpiece is placed, and in this jig, the top is kept open and workpiece is placed on the base of the jig and the drill plate. Carrying the drill bushes is placed on the top to guide the tool. এই যে drill bush গুলা এখানে আছে, হ্যাঁ। After the operation is over, the drill plate is removed and workpiece is replaced. So তোমার মনে করো যে ওয়ার্কপিস আছে তার উপরে এই জিনিসটা আছে এবং এখানে মাল্টিপল ড্রিল বুশেস গুলা আছে। তো এটা এইগুলা তোমাকে গাইড করবে যে ঠিক আছে এখানে তুমি ইয়া করো, ড্রিলিং গুলা করো। তো এরকম তোমার জিগস আছে, জিগস গুলা দেখবা, এগুলা এখানে বসে বসে একটা একটা না পড়ায় আর তোমরা সংক্ষেপে দেখবা, এত মুখস্থ করার কিছু নাই। মূলত জিগস এন্ড ফিক্সচারের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝবা এবং প্রথম দিকে যে দুই একটা বর্ণনা আছে এগুলা একটু শিখে রাখলাম। Then আছে হলো fixtures. Fixtures are designed specifically for an operation, and so এটা কিন্তু মূলত যে কথাটা বললাম যে fixtures are used to hold the workpiece properly to carry out the operation. এখানে কিন্তু কাটিং টুলকে আর গাইড করা লাগবে না, সো এটার অবজেক্টিভটা টোটালি ভিন্ন। এখন এই ফিচার্স গুলা অ্যাকর্ডিং টু মেশিন বা অপারেশন সেখানে কিন্তু ক্লাসিফিকেশন আছে, দেখবা যে টার্নিং ফিচার, মিলিং ফিচার, ফিচার ফর গ্রাইন্ডিং, ফিচার ফর ব্রোচিং, ফিচার ফর বোরিং, ট্যাপিং ফিচার, ফিচার ফর ওয়েল্ডিং, অ্যাসেম্বলি ফিচার, এই ধরনের নানান ধরনের ফিচার আছে। এখন যদি আমরা একটা উদাহরণে যাইতে পারি কিনা দেখি, নাই ছবি তো নাই, কাইছে ছবি তো নাই, এটা তো ছবি নাই। আচ্ছা, এটা তোমরা তো পড়িনি, এটা ছবিটা নাই বিধায় তো আমি আর বোঝানোর কিছু নাই। ছবিটা কেন নাই বুঝলাম না। ওয়েল্ডিং পিকচার, তো যাই হোক পিকচারের একটা ছবি দেখি তো আরেকটা জায়গায় আছে কিনা, আমি একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমি আসতেছি, দাঁড়াও আমি দেখি তোমাদের একটা মেশিন টুলের এখন কি একটা স্লাইড আসছে তোমাদের সামনে? না, নতুন একটা স্লাইড আসে নাই স্যার। আচ্ছা, এখন
এখন আসছে স্যার। আচ্ছা, এখানে তোমাদের এই যে যেটা কথা বলছিলাম যে একটা ফিচারের কমন আর কি যে এই হলো তোমার ফিচার, মানে অনেক সময় একটা ছবি আঁকতে হবে না পরীক্ষা যা বোঝার জন্য, যে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে হোয়াট আর দ্য মেজর এলিমেন্টস অফ জিগসাস ফিচার। দেখো আমরা ওই এখানে একটু আমি দুইটা মনে হয় আজকে পাঠাইছি কিনা জানি না, আজকে পাঠাইছি, মেইল করছি মনে হয় না। তো এখানে তোমার যদি দেখো যে এটা একটা মনে করো এই একটা জবের মধ্যে তোমার কাজ টাজ হবে। তো এখন দেখো যে অনেক কিছু আছে, কিন্তু ওই যে ড্রিল বিট আছে, ড্রিলিং যে বিট আছে সেটার সাথে ক্ল্যাম্পিং স্ক্রিউ, বিভিন্ন ব্র্যাকেট, পিন, এই যে লুকেটর পিন গুলা বিভিন্ন জায়গায় আছে, এই যে 3টা পিন, হ্যাঁ, সাইড থেকে 2টা, হ্যাঁ, এই যে অ্যাডজাস্টেবল লুকেটিং পিন যাতে এদিকে না যায়, মানে সবকিছু মিলে টিলেই কিন্তু জিগস এন্ড পিকচার ডেভেলপ করা হয়। যদি আমি আরেকটা জিনিস দেখাই, তোমাদের ক্লাসে দেখাইছিলাম যে এই যে তোমার ডিগ্রি অফ ফ্রিডম গুলা, একটা ক্লাসে বলছিলাম না যে 3, 2, 1, এই ছবিটা আর একটু স্পষ্ট আর কি, যে প্রথমে তোমাকে ওই এক্স ওয়াই এর মধ্যে ফিক্সিং করা লাগবে, তারপর আরেকটা পেজে ফিক্সিং করা লাগবে, এগুলো একটু দেখতে পারো। এই বইটা এটাও খারাপ না, ভালো একটা বই, মানে মোটামুটি মানে ভালো পিডিএফ। আমি দুইটাই দিয়ে দিব তোমাদেরকে, যেখান থেকে যেটা ভালো লাগে পড়বা। তারপরে আরেকটা জিনিস এখানে হয়তোবা আমি আলোচনা করি নাই, যে জিগস এন্ড পিকচারটা আসলে এই ছবিতে মোটামুটি একটা ভালো একটা ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা জিগস এন্ড পিকচার ইউজ করতেছি কেন। জিগস এন্ড পিকচার যদি তুমি এখানে যে ইয়াটা দেখো যে এই গ্রাফটা হলো উইদাউট ইউজিং জিগস এন্ড পিকচার প্রোডাকশন, এই গ্রাফটা হলো ইউজিং জিগস এন্ড পিকচার, ঠিক আছে। আর এটা হলো মনে করো অটোমেটিক যে স্পেশাল পারপাস মেশিন, যেগুলো সিএনসি মেশিন বা যেগুলো ডিজাইন করা হয়েছে, যেখানে এগুলা অটোমেটিক ভাবে কিছু মেকানিজম দেওয়াই আছে, আলাদা করে কিছু করে না সেটা। এখন প্রত্যেকের ক্ষেত্রে তুমি যদি ইয়াতে যাও, এখানে ওই জোনে যাও, জোনে যদি যাও দেখো এই জোনটা হলো এই যে ব্রেক ইভেন পয়েন্টস, মনে করো প্রত্যেকের জন্য আলাদা করা আছে, এটা এবং মেশিনিং কস্ট এদিকে বাড়তেছিল ভলিউম প্রোডাকশনের সাথে, সবই ঠিক আছে। তো প্রত্যেকটা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইজ দেওয়া আছে, যে উইথ অর উইদাউট অর অটোমেটিক। তবে খেয়াল করে দেখো যে উইদাউট ইউজিং জিগসার ফিচার ইজ সাজেস্টেড ফর পি টাইপ অফ প্রোডাকশন। পি টাইপ মানে হলো মনে করো পিস প্রোডাকশন, এই 2টা 4টা 3টা একটা এরকম টাইপের প্রোডাকশনের জন্য ইউ ক্যান টেক এ রিস্ক অফ ম্যানুফ্যাকচারিং উইদাউট এনি জিগস এন্ড পিকচার। একটু ভুল ত্রুটি হবে, ডাইমেনশন একুরেসি আসবে না, চলবে, মনে করো যে আমার একটা হুইলি হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে ইউ ক্যান গো। But when you are using jigs and picture with manual development and manual design, এটা সাধারণত বেস্ট প্রোডাকশনের জন্য সাজেশন করা হয়, ঠিক আছে। এবং মাস প্রোডাকশনের ক্ষেত্রে ইউ অলসো আইদার অফ দিস এন্ড দিস, অথবা অটোমেটিক যদি পারো দ্যাট ইজ ভেরি ফাইন। তো এটা একটা ভালো একটা গাইডলাইন ফর সাজেস্টিং দ্যাট ওয়েদার ইউ শুড সিলেক্ট জিগস এন্ড পিকচার অর নট। তো এখানে আমি ওই ক্লাসে যেটা পড়াইছিলাম যে জিগস এন্ড পিকচার ইউজ করার কি কি সুবিধা এখানে সব আছে কিন্তু, হ্যাঁ, তোমরা এগুলো একটু করে নিতে হবে। আমি এই 2টা মেইল করেছিলাম নাকি না, 2টা পিডিএফ? না স্যার, মেইল আসেনি। আচ্ছা, এটা কোন হ্যাঁ, এটা কোন বই? না এটা একটা ওই আইআইটি খড়গপুরে একজন টিচারের ক্লাস নিয়ে আসছে, ঠিক আছে। এটা আসলে না মেহাত নাগপালের বইয়ের প্যারালাল বই, মানে প্যারালালি সে গেছে আর কি, দেখলাম, বুঝছো। ওইখানে যা যা লেখা আছে মোটামুটি আমি এটা বললেই হবে, বই আর পড়া লাগবে না, এই 2টা বই 2টা থেকে মোটামুটি দেখে নেবা, ঠিক আছে। জি স্যার। এখন আমরা আসলে জিগস এন্ড পিকচার আর সময় নষ্ট করব না,
আমরা এখন আমরা জিকসন পিকচার মোটামুটি একটা গাইডলাইন পেয়েছো। আমি এখন যাব হলো তোমাদের নতুন একটা টপিকস, সেটা হলো হ্যাঁ, এটা রুটেড হবে না। এটা রুটেড হয় না কেন? প্রেস টুল ডিজাইন খাইছে, রোটেটিং কোনো টুল দেখতেছি না। স্যার রাইট ক্লিক করলে অপশন আসতে পারে। দেখি তো। রোটেট ক্লকওয়াইজ। হ্যাঁ, গুড, ফ্যান্টাস্টিক। এরকম গাইড দিবা আমরা, বুঝো না? আমরা তো কম বুঝি, যে এগুলা তোমরা ফ্যান্টাস্টিক বুঝো। আচ্ছা শোনো, এবার আমরা একটু নতুন টপিক যাচ্ছি, সেখান থেকে এখানে কিছু অঙ্ক টঙ্ক থাকবে এবং এখান থেকে ফাইনাল পরীক্ষায় ফুল অ্যাকসেপ্ট প্রশ্ন আসবে। হ্যাঁ, এবং এখানে ছাত্ররা খুব ভালো রেজাল্টও করে এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে মার্ক কাটা যায় না, মার্ক কাটার জন্য কোনো স্কোপ নাই আসলে। এখন আমরা প্রেস বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ এ প্রেস? আমরা কিন্তু আরেকটা পেজে চলে যাচ্ছি অলরেডি। এ প্রেস ইজ এ মেশিন টুল যেখানে আইদার শেপ চেঞ্জ হবে অথবা কাটিং হবে বাই দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। এখন প্রশ্ন হলো যে শেপ চেঞ্জ হবে যেটা, সেই শেপ চেঞ্জটা কিভাবে হবে বা কাটিংটা যে হবে কিভাবে, সেইটার উপর ভিত্তি করে আমরা আবার ওই প্রেস গুলার মধ্যে আমরা যদি একটু দেখি, ইন প্রেস ক্যান বি শেয়ারিং, ইন প্রেস ক্যান বি বেন্ডিং, ইন প্রেস ক্যান বি ড্রয়িং। এখন তোমরা অলরেডি খুব সম্ভবত 251-এ এই শব্দগুলোর সাথে পরিচিত হইছ। ড্রয়িং, বেন্ডিং মনে আছে কি? মনে নাই নাকি? আচ্ছা স্যার। আচ্ছা, গুড। আছে স্যার। আচ্ছা, তাইলে তোমরা যদি একটু দেখো যে আমি অতি সংক্ষেপে যাব, এখন আমি এই বর্ণনাতে যাব না বেশি। হ্যাঁ, এগুলাতে আমার বর্ণনাতে থাকবো না। আমি আসলে এই শেয়ারিং, বেন্ডিং বা ড্রয়িং এর জন্য যেই প্রেসটা বা ডাইটা আমরা ডিজাইন বা প্রেস আর ডাই থাকে তো, সেটা আমরা ডিজাইনে চলে যাব, সেখানে কিছু ক্যালকুলেশন করবো। আমার কাজ হলো সেটা এই কোর্সে। আচ্ছা, তাইলে তোমরা জানো যে সাধারণত ভেরিয়াস মেটালিং শিটকে আমরা যদি কাট করতে চাই, তাহলে শেয়ারিং ফোর্স, যেটা কাঁচিতে যেটা ঘটে আর কি, হ্যাঁ, কাঁচি সিজারে যে ঘটনাটা ঘটে, তো সিমিলারলি এখানে শেয়ারিং ফেলিউর করে আমরা কাটিং করার যে মেকানিজম, সেটা শেয়ারিং বলি। আর বেন্ডিং হলো একটা লোকালাইজ পয়েন্টে বা লোকালাইজ এরিয়াতে ওয়ান কাইন্ড অফ প্লাস্টিক ডিফরমেশন রেঞ্জ রেখে আমরা ডিফরমেশন করে ফেলবো, লোকালাইজ। আর লোকালাইজ কেন বলতেছি, কারণ বেন্ডিংটা যেখানে হবে সেইখানে শুধু ওই প্লাস্টিক ডিফরমেশন হয়। আর ড্রয়িং এর যেটা, সেটা হলো কি একদম একটা মেটালকে বা কোন একটা ম্যাটেরিয়ালকে আমরা প্লাস্টিক রেঞ্জে রেখে এটাকে আমরা একটা ডিজাইনেটেড শেপে কনভার্ট করি আর কি। দিস ইজ কল ড্রয়িং। যেটা ওই যে তোমরা যদি ইয়াতে যাও, ওই যে বিএসআরএম আরএসএম যে ড্রট গুলা হয় বিভিন্ন ডায়াবেটিসে যখন যায়, তখন এটা কিন্তু ড্রয়িং হয় আসলে। হ্যাঁ, ড্রয়িং হয়ে হয়ে রডের সাইজ গুলা, চিকন মোটা এগুলা যে এগুলা চেঞ্জ করে, বুঝছো? সো দিস ইজ ড্রয়িং। এখন তুমি যদি এই কাজগুলো করার জন্য বিভিন্ন প্রেসের দিকে তাকাও, নানান ধরনের প্রেস আছে, বুঝছো? এগুলা এত কিছু প্রেস করা দরকার নাই। আমি শুধুমাত্র এগুলা হলো কি যে হ্যান্ড হ্যান্ড প্রেস, তারপরে পাওয়ার প্রেস, এগুলো আমরা জানি। পিলার প্রেস, হর্ন প্রেস, ইনক্লাইন স্ট্রেট প্রেস, এগুলা বিভিন্ন শেপের, হ্যাঁ, প্রেস। ঠিক আছে, যেমন এটা একটা প্রেস, ঠিক আছে না? যেটা ওই বিভিন্ন ঢাকা শহরে যারা আছো বা চিটাগাংও আছে, বিভিন্ন প্রেস কোম্পানিতে দেখবো যে কাগজ কাটে এই ধরনের প্রেস মেকানিজম দিয়ে। হ্যাঁ,
জাস্ট সাই করে একটা কাটার পরে পড়লে এটা কেটে যায়। তো সো এগুলো আছে। তো এখন ঘটনা হলো যে আমি প্রেস টুল ডিজাইন করব। ডিজাইন করতে গেলে আমার আসলে কি পয়েন্ট মাথায় রাখতে হবে। আমি সরাসরি ডিজাইন নিয়ে কথা বলবো। আমার এই অন্য ওই যে ওই অপারেশন গুলো পড়াবো না, কারণ এটা জানো তোমরা। আমি যদি একটা প্রেসকে ডিজাইন করতে যাই, তাইলে আমার কি লাগবে? প্রথম হলো যে আমি কি পরিমাণ ম্যাক্সিমাম ফোর্স that will be required to cut the metal অথবা to deform the metal সেটা। দেন আমাদের প্রশ্ন হলো যে কি পরিমাণ সাইজের, হোয়াট ইজ দ্য শেপ অফ দি প্রোডাক্ট, অর্থাৎ কি পরিমাণ শেপে আমার অবজেক্টকে কাটিং করা লাগবে, এবং সেই করেসপন্ডিং এ আমাদের ডাইট যেটা হবে। তোমরা জানো যে প্রেস টুলের নিচের অংশটাকে বলে ডাই, উপর অংশটা হলো প্রেস আর কি। রেমার উপরে থাকে রেমার, নিচে থাকে একটা ডাই। তো এই ডাইটা আসলে কিরকম হবে, এটার সাইজটা কিরকম হবে, কি ধরনের টাইপের ডাই হবে, ডাই আমরা টাইপ করবো আমরা সামনে, তো সেটা দেখবো। দেন হলো যে উপর থেকে যে প্রেসটা পড়বে সেটা স্ট্রোক লেন্থটা কত হবে। পরে হলো যে এই প্রেসের মধ্যে যে আমি যাকে কাটবো বা যে র ম্যাটেরিয়ালটাকে আমি সাইজ করব, তার ফিডিংটা মেকানিজমটা কি, কোন দিক দিয়ে হবে, কোন দিক দিয়ে এটা ঢুকবে, এবং কত সাইজের ব্ল্যাঙ্ক মানে হলো প্রথম যেটা ঢুকবে। তারপর আমি এটাকে কাটিং করে বিভিন্ন অপারেশন সাইজেস ঠিক করব, ঠিক আছে। তারপর হলো শার্ট হাইটটা কত? হ্যাঁ, শার্ট হাইট কি বুঝো এটা? হুম, শার্ট হাইট কি আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, মনে করো যে এই শার্ট হাইটটা হলো, মনে করো তুমি ওই প্রেসটা বানাইছো, বানানোর পরে এটাকে প্যাকেজিং করবা, সাপোজ এক্সপোর্ট করবা। তো এখন এক্সপোর্ট করার সময় কিন্তু তোমার চিন্তা ভাবনা থাকবে এটা যত কিছু ওরে কমায় গুছায় টুসায় ভিতরে ঢুকাইয়া যদি মিনিমাম হাইট করা যায়, মিনিমাম ভলিউম করা যায়, তাই না? তো মনে করো একটা থ্রি থ্রি লিঙ্কের একটা রোবোটিক আর্ম, তুমি কিরকম খোলা প্যাকেট করবা, নাকি এটাকে চাইবা এটাকে বেন্ডিং করে যতটুকু পারি নিচে কমায় এটাকে হাইট কমায় ফেলবা, বুঝছো না? সো শার্ট হাইট হলো এটাকে ম্যাক্সিমাম লেভেলের সবকিছু মিনিমাম করে যে হাইটটা থাকবে, দ্যাট ক্যান বি প্যাকেজ অ্যাকচুয়ালি, সেটা হলো শার্ট হাইট। স্যার অনেকটা দোকানের শাটারের মতো কি? শার্টটার মানে আমি যেটা জানছি মানে এটার বিভিন্ন লেন্থ গুলাকে গুছায় নিয়ে এটাকে একটা মিনিমাম জায়গায় নিয়ে আসা আর কি, বুঝছো? এটা আর কি। এখন শাটার বলবো না আমি, মনে করো থ্রিলিং রোবট, সাপোজ থ্রিলিং এর রোবট, মনে করো যে তোমার 3টা লিঙ্ক আছে, তুমি এখন 3টা লিঙ্কে কিভাবে গুছাইলে তুমি এটাকে মিনিমাম হাইটে নিতে পারবা, সেই মেকানিজমটা আর কি, বুঝছো না? মানে রোবট তো খুলে ফেলতে পারবে না, এটাকে লিঙ্ক গুলাকে বেন্ডিং করে জয়েন্টে ম্যাক্সিমাম রোটেশন দিয়ে এটাকে বেন্ড করে ফেলা, তাই না? সো দিস ইজ শার্ট হাইট। দেন টাইপ অফ অপারেশন বলতে আমি বোঝাচ্ছি যে আসলে এটা দিয়ে কি হবে, এইটা হবে, শেয়ারিং হবে না ব্যান্ডিং হবে না ড্রয়িং হবে, ঠিক আছে? সো দিস টাইপ অফ অপারেশন। আচ্ছা, এখন যদি আমরা কোথায় আছি, আচ্ছা এবার আমরা তো এটা দেখলাম, টাইপস অফ বাই দেখলাম। আচ্ছা, এখন যদি আমরা
একটা কমন একটা কম্পোনেন্টস অফ ডাই যদি দেখি, তাইলে এখানে কি কি থাকে? হ্যাঁ, a die is a tool intended to cut or shape thin metals. এখন এখানে যে ফিগারটা আছে এটা একটা খুব সুন্দর একটা ফিগার, যেটা ভেরিয়াস পার্টস অফ আ সিম্পল ডাই কে শো করতেছে। তো এখানে আহ, আমরা কি কি ডাই আছে দেখো, ভালো করে দেখো যে সাধারণত নিচে একটা প্লেট থাকে, খুব স্ট্রং একটা প্লেট। তারপরে এইখানে হইলো মেইন ডাইটা থাকবে। ডাই বুঝো তো? ডাই হলো যে সাইজের জিনিসটা কাটবা সেটার কাটার মতন একটা গ্যাপ আর কি তৈরি করা লাগবে, সেখানে কাটার পরে যেন ওই বস্তুটার নিচে আউট হওয়ার কোনো স্কোপ থাকে। হ্যাঁ, মনে করো একটা লম্বা লম্বা ব্ল্যাঙ্কে তুমি কাটবা, কাটার পরে এটা কোথায় পড়বে, মানে এই ডাই অনুযায়ী কাটবে, আসলে এই ডাই লেন্থ অনুযায়ী কাটবে, তাই না? আরে তোমরা তো এটার সাথে পরিচিত, তোমরা ওই যে এই তোমরা সেশনাল ক্লাসে ইয়া করো না, হ্যান্ড পেন্স দিয়ে তোমার যে শীট গুলা ফুটা করে পরে ইয়া ফাইলে ঢোকাও না? Yes, sir. জি স্যার, পাঞ্চ করি আর কি স্যার। ওই যে পাঞ্চ যেটা, সেটাই একটা প্রেস। উপরের অংশটা হলো র্যামার, নিচের অংশটা হলো ডাই, ছোট একটা হোলের মতন থাকে। এটা না তালাতে, ওইটা না তাহলে তুমি পারতা না, জীবনে পারতা না তো এটা করতে। অর্থাৎ আমি সেটাই বলতে চাচ্ছি যে এখানে নিচে একটা এরকম ওই যে হোলটা যেটা, সেটাই হলো ডাইটা আসলে। তো সেই ডাইটা তোমার নিচে থাকবে আর উপরে পাঁচটা থাকবে। এখন এই মেকানিজমটা তুমি ওই হ্যান্ড প্রেসে তো খুব সহজ, কিন্তু এগুলা যখন মেটালিক নিয়ে ডিল করবা সেখানে কিন্তু তুমি ভাই বোন এরকম প্রেস দিলে সুন্দর করে এরকম কাগজের মতন টুকরা যেমন পড়ে যায়, এখানে হয় কি তুমি যখন প্রেসার করবা মেটালিক প্লেট, তো এদিকে সব উল্টা দিকে বেন্ডিং হওয়া শুরু করে। হ্যাঁ, তো সে বেন্ডিং ফোর্স গুলাকে যাতে মূল অবজেক্টটা ডিফর্ম না হয়, ম্যাক্সিমাম প্লেট এরিয়া যেন ইউজ করতে পারি। মনে করো তোমার মেটালিক একটা প্লেট আছে, তুমি সেখান থেকে অনেকগুলো গ্লাস ঢাকনা বানাবা। গ্লাসের ঢাকনা চিনো তো, ওই যে গ্লাসের উপরে দেয়া যায় গোল গোল। এখন তুমি যদি এটা মনে করো যে ম্যাক্সিমাম প্লেট ইউজ করে, ম্যাক্সিমাম এরিয়া ইউজ করে তুমি এরকম ঢাকনাগুলো বানাবা, তোমার কিন্তু একটা বিরাট একটা ক্যালকুলেশন আছে, ডিজাইন ক্যালকুলেশন আছে, যেমন প্লেটটা কোথায় কোথায় প্রেশার মধ্যে দিব আর যাতে করে ম্যাক্সিমাম প্লেট এরিয়া আমি ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে সেই হিসাবগুলা যাতে মেটাল ডিফর্ম না হয়ে যায়, তো সবকিছু এখানে কনফার্ম করে কিছু সাপোর্টিং টুল লাগে, এই যে গাইড পোস্ট, টাই ব্লক, গাইড বসিং, পাঁচ। তো পাঁচ তো মেইন, যেটা যেটা পাঁচ ওই র্যামটা আর কি। তারপরে হ্যাঁ, তো এখানে সবকিছু লাগবে, এবং এই র্যামটাকে পাওয়ার করার জন্য তোমার একটা উপর থেকে তুমি হাইড্রোলিক প্রেস হইতে পারে, নিউমেটিক প্রেস হইতে পারে, সেই প্রেসিং মেকানিজম বা পাওয়ার সোর্সের ট্রান্সফরমেশন অফ দি পাওয়ার টু দি র্যাম। তো এই জিনিসগুলো এখানে আবার এটার সাথে তোমার ডিজাইনের মধ্যে ইন্টারকানেক্টেড থাকে আর কি। তো সো মনে হয় যে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছো যে আসলে র্যামটা কি, লাইটটা কি, তার সাপোর্টিং টুল এগুলো লাগবে। এগুলা ছবি টবি তোমার বোঝার মানে আঁকার দরকার নাই, তোমরা জাস্ট বুঝো যে এগুলা কি আছে আর কি। আমরা তো করেসপন্ডিং যখন ডাই ডিজাইন অঙ্ক করবো, তো আমরা শুধুমাত্র ডাইটা আঁকি আর প্রেসটা আঁকি আর কি। ওই সাইড গুলো তো তোমাদের সাপোর্টিং টুলস লাগবে, সেটা আমাদের লাগেই আর কি। তো এখন প্রেস ফিচার মানে কি, যে আমরা যখন প্রেসকে টেকনিক্যালি স্পেসিফিকেশন বলি না, একটা মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন বলে, সেরকম ভাবে প্রেসেরও কিছু স্পেসিফিকেশন বা ফিচার আমাদের উল্লেখ করতে হয়। যেমন প্রেস টনেজ, it is the force in tons that a press can apply safely on a work। তাহলে মনে রাখবো যে প্রেসের ওই প্রথম একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন লেখা থাকে যে প্রেস টনেজটা কত, সে কত টন ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তারপরে প্রেস স্ট্রোক, কিছুক্ষণ আগে যেটা বলছি, ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই আ র্যাম অফ প্রেস ডিউরিং ইটস ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড মোশন। যে উপর থেকে র্যামটা যে নামবে, ম্যাক্সিমাম থেকে মিনিমাম যে লেন্থটা, সেটা ইয়ার মতন আর কি, পিস্টন স্ট্রোকের মতন। হ্যাঁ, সো ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই র্যাম ডিউরিং ইটস ডাউনওয়ার্ড আপওয়ার্ড মোশন। তারপরে তুমি যদি ওইখানে যাও, আর কি আছে, যেমন ডাই এরিয়াটা, এটা একটা
Die area. It is the available surface area for mounting the punch and die components in the press. এটা হলো ডায়ের এরিয়াটা, নিচের যে এরিয়াটা টোটালটা। তারপরে যে 60 যেটা বলছিলাম, অর্থাৎ এটাকে ক্লোজ অবস্থায় মনে করো একদম মিনিমাম প্যাকেজিং অবস্থা যদি রাখতে চাই, তাইলে এটার যে উপর থেকে অর্থাৎ ডায়ের শো থেকে, শো মানে কি বেসটা থেকে at the top of the punch holder, উপরে যে পাঞ্চ হোল্ডারটা আছে সেই ডিসটেন্সটা হলো আমরা ক্লোজ পজিশন। হ্যাঁ, এই পজিশনের যে ডিসটেন্সটা এটাকে আমরা বলি শার্ট হাইট। তারপরে আরো কিছু জিনিসপত্র আছে, বেড সাইজ অর্থাৎ নিচের বেডটা কত। ইন্টারনেট তো আনস্টেবল, কথা শোনা যাচ্ছে নাকি? জি স্যার, এখন শোনা যায় একটু মনে হয়? আচ্ছা, একটু তারপরে মাঝখানে স্যার এই একটু যে ল্যাগ করছিল। বেড সাইজ, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার এখানে মেসেজ আসে ইন্টারনেট আনস্টেবল, এই জন্য বললাম। আচ্ছা স্যার। তারপরে তোমার এই যে কিছু কিছু ছোট ছোট সাইট টুলস গুলা যেগুলো আছে সেগুলোর সব স্পেসিফিকেশন মিলেই হলো আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন। ঠিক আছে, এখন আমরা যদি কি কি ধরনের ডাই আছে আর কি, এইটাই হলো আমাদের ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সাম অলসো। যে আমাদের ডাই যেটা নিচের যে ডাইটা, এই ডাইটা কি কি ধরনের আছে। একটা হলো খুব সিম্পল ডাই, যেটা তোমরা অলরেডি এটার সাথে পরিচিত, ওই যে সেশনাল ল্যাবে যে পিয়ার্সিংটা তোমরা করো, সেটা একটা সিম্পল ডাই, একটা সিঙ্গেল ডাই, জাস্ট একটা ব্ল্যাঙ্কিং বা পিয়ার্সিং বা নচিং, ট্রিমিং ইত্যাদি ইত্যাদি করবে। সিম্পল ডাই, ভেরি সিম্পল। সিম্পল ডাই হলো কি সিঙ্গেল অপারেশন হবে। এবার যদি তুমি মাল্টি অপারেশন ডাই যাও, these dies are designed to perform several operation in stroke of a lamp. এটা তোমার হলো কি যে একসাথে মাল্টিপল অফ র্যাম অপারেশন হবে, হয়তো পারে যে একই সাথে ব্ল্যাঙ্কিং, একই সাথে পিয়ার্সিং। ঠিক আছে, বুঝছো তো? এইরকম হইতে পারে, নচিং হইতে পারে। একই সাথে তোমার একটা বড় একটা বেডের মধ্যে মনে করো ব্ল্যাঙ্কিং হোল, পিয়ার্সিং একসাথে যখন র্যামটা পড়বে, একদিকে ব্ল্যাঙ্কিং হবে একদিকে পিয়ার্সিং হবে। আমি দেখাবো না, নেক্সট এটা ভিডিও আছে, ভিডিও দেখাবো। নচিং শো এটা আমরা দেখবো না, দেখলে বুঝবো যে মাল্টিপল অপারেশন ইজ পসিবল। একই পাঞ্চে ম্যাক্সিমাম এনার্জি ইউজ করার জন্য আমি অন্যান্য কাজ করে ফেলবো, মানে ডাই এরিয়া বাড়ায়া। আমার কথাটা বুঝছো? ডাই এরিয়া বড় আছে, একটা মনে হয় ব্ল্যাঙ্কিং ডাই, একটা পিয়ার্সিং ডাই, একটা নচিং ডাই, এবার র্যাম ওই অনুযায়ী র্যামও আছে উপর থেকে, একই সাথে যখন পড়বে তিনটা কাজ একসাথে হয়ে যাবে, তাই না? তো এই ধরনের যদি ডাইগুলারে আমরা আবার তিন ভাগে ভাগ করা যায়, যেগুলো ফুল অপারেশন হয়, সেখানে আমরা হলো কম্পাউন্ড ডাই আছে, তারপর আছে কম্বিনেশন ডাই, তারপর আছে প্রগ্রেসিভ ডাই। এখন কম্পাউন্ড ডাইটা কি? কম্পাউন্ড ডাই হলো কি, in compound dies 2 or more cutting operations such as blanking and piercing can be performed simultaneously in a single stroke at a single station. মানে কি, একটা স্টেশনের মধ্যেই তোমার একসাথে একই সাথে তোমার মনে করো যে ব্ল্যাঙ্কিং হবে, পিয়ার্সিং। ব্ল্যাঙ্কিং পিয়ার্সিং মনে আছে তো? ব্ল্যাঙ্কিং কি পিয়ার্সিং কি? ব্ল্যাঙ্কিং পিয়ার্সিং দুইটাই কিন্তু হোল মেকিং, অবজেক্টিভটা ভিন্ন, বুঝছো? ব্ল্যাঙ্কিংটা কি, কিছুক্ষণ আগে মনে করো মেটালিক প্লেট থেকে আমি একটা ডেজিগনেটেড গ্লাস ঢাকনা বানাবো। আমার কাজের জিনিস কোনটা, হোল করার পরে যেটা থাকবে নাকি হোল হয়ে যেটা পড়ে গেল? বলো। যেটা পড়ে গেছে। যদি যেটা পড়ে গেল নিচে, এটাই আমার গোল, এটা আমার সঠিক হইতে হবে, তাই না? যে প্লেটটা রয়ে গেছে সেটা কিন্তু আমার টার্গেট না, আমার টার্গেট হলো গ্লাসের ঢাকনাটা যেন হয় সুন্দর মতন, তাহলে এটা হলো ব্ল্যাঙ্কিং বলে। ঠিক আছে, এবার পিয়ার্সিংটা কি?
পিয়ার্সিং এ কিন্তু একই সিস্টেম, মনে করো একটা প্লেটের মধ্যে হোল করলা, কিন্তু তোমার টার্গেট কোনটা জানো? টার্গেট হলো যেটা রয়ে গেছে। এক্স্যাক্টলি, অর্থাৎ যে প্লেটটার মধ্যে হোলটা করলাম এই হোলটা যেন কারেক্ট হয়, কারণ ওই হোলটা আমার দেখা গেল যে একটা একটা আমার একটা 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 ওই 6 সিলিন্ডার পিস্টনের যে উপরে যে কভারটা আছে সেটার একটা ওপেনিং, তাহলে সেটা আমার লাগবে, কারেক্টলি লাগবে, তাই না? ওই ইঞ্জিন হেডের উপরে যে থাকে, দেখছো না এরকম? তো সো ওই যে হোলটা একুরেট হইতে হবে। তো সো পিয়ার্সিং এবং ব্ল্যাঙ্কিং আমি একটা সুন্দর উদাহরণ দেই, যে তোমরা মনে হয় বুঝতেছো না, স্যারে জানি কি কইতেছে, কিছুই বুঝতেছি না। মনে করো এটা একটা, আর এই ওয়াশার দেখছো? ওয়াশার 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 দেখছো নাকি? দেখো নাই? স্যার দেখছি। কোথায় থাকে বলো? সেই স্ক্রুতে থাকে, স্ক্রুতে। গুড, এরকম থাকে না? আমি সেন্টারে বসাতে পারতেছি না, একবার বসালে এটা পারা যায় না। তো সো এটা তো ওই ওই যে সাপোর্টিং হিসেবে নাটের উপরে, মনে আছে তো? নাটের উপরে এটা থাকে, তারপর নাইট দিয়ে যখন টাইট দিবা তখন এটা উপরে প্লেটিং এর সাথে ম্যাচিং হয়। তারপর যার যার বাসায় ইয়ে আছে দেখবা, ওয়াটার ফিল্টার আছে, ওয়াটার ফিল্টারের ওই ফিল্টারের ক্যালেন্ডারের নিচে যখন ওই যে টাইট করা হয় দেখবা যে একটা ওয়াশার আছে, দেখছো কিনা? টু টু লিক প্রুফ মেইনলি, ঠিক আছে না? হ্যাঁ। তো সো তোমার কি ধারণা বলো, মনে করো একটা বড় প্লেট থেকে আমি এই জিনিস বানাবো, এখানে কি কি অপারেশন জড়িত হইতে পারে? বলো। দুইটাই লাগবে স্যার, ব্ল্যাঙ্কিং এই যে পিয়ার্সিং। দেখো, এই যে দেখো, প্রথমে মনে করো এরকম একটা প্লেট ছিল, ঠিক আছে? এইটা থেকে এইটা থেকে এইটা থেকে প্রথমে আমি যদি এই পার্টটা আলাদা করি, এই যে প্রথম তো এটা একটা তোমার র ব্ল্যাঙ্ক দিলাম, ঠিক আছে? বলা হলো যে এটা থেকে তুমি ইয়া বানাও, কি বানাবা? একটা ওয়াশার বানাও। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু দুইটা ঘটনা একসাথে ঘটানো যাবে। আমি যদি উপর থেকে ঠিক এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, 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 উপর থেকে যদি এরকম একটা পাঞ্চ অ্যাপ্লাই করি, এরকম করে ফোর্স দিই, দেখো তো কি হবে? বুঝো, ভালো করে বুঝো বুঝো। এরকম করে তো এটাকে এই প্লেটের উপরে ফোর্স দেই, তাহলে বলো কি হবে? প্রথমে কি হবে? মাঝখানে হোলটা স্যার ক্রিয়েট হবে স্যার। তাহলে ওইটা কি, ব্যাংকিং না পিয়ার্সিং? পিয়ার্সিং স্যার। ইয়েস, প্রথমে কিন্তু পিয়ার্সিং হবে, তারপরে তারপর স্যার ব্ল্যাঙ্কিং হবে স্যার। হ্যাঁ ব্যাংকিং। এই যে ঘটনাটা, এটা যে যদি আমি কিন্তু একই প্রেসে করতে পারছি, দেখছো? এটা খালি নামাবো ভালো করে একবার, প্রথমে এটা হবে, আরো প্রেসার দেবো, তারপরে এটা হবে। এই যে এটাকে বলা হয় কম্পাউন্ড ডাই, দেখছো? কম্পাউন্ডের অর্থ এই যে দেখো, সংজ্ঞাটা বুঝছো? In compound die, two or more cutting operations such as blanking, piercing can be performed simultaneously in a single stroke. সিঙ্গেল স্ট্রোকে কিন্তু আমি জিনিসটা বানাই করবো একটা সিঙ্গেল স্টেশনে। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। ইয়েস স্যার। গুড। এটার নাম হলো কম্পাউন্ড ডাই। আরেকটা আছে কম্বিনেশন ডাই। কম্বিনেশন ডাই কি? In combination die, the cutting and forming or drawing operations are combined and carried out in a single operation. এখানে কিন্তু দুটোটাই কাটিং, ঠিক আছে? কিন্তু কম্বিনেশন ডাই হলো কাটিং এবং এনি কাইন্ড অফ ফর্মিং অর ড্রয়িং অলসো ক্যান বি পারফর্ম, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো আরো। তারপরে প্রগ্রেসিভ ডাই হলো কি?
এটা আগাবে, ব্ল্যাঙ্কটা আগাইতে থাকবে, একবার ব্ল্যাঙ্কিং হবে আবার পিয়ার্সিং হবে, এরকম করে করে আগাইতে থাকবে। আমি দেখাবো না, এটা দুইটা তিনটার ভিডিও একটা ক্লাসে দেখালে তোমরা বুঝবা। হ্যাঁ, তাহলে মোটামুটি কম্পাউন্ড হলো একই জায়গায় মাল্টি অপারেশন হবে, কম্বিনেশন হলো ব্ল্যাঙ্কটা মুভ করবে আর বিভিন্ন অপারেশন হইতে থাকবে ওইটার উপরে, ব্ল্যাঙ্কের উপরে, তারপরে ফাইনাল প্রোডাক্টটা হবে। সরি, প্রগ্রেসিভ ডাই হলো ব্ল্যাঙ্কটা মুভ করতে থাকবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন হইতে থাকবে, ব্ল্যাঙ্ক মুভিং। আর কম্বিনেশন ডাই হলো একই জায়গায় ঘটবে, তবে সব কাটিং না, একটা কাটিং আর একটা হলো ফর্মিং টাইপের। ঠিক আছে, এই হলো মূল পার্থক্যটা। আজকে আমরা এখানে শেষ করব। এরকম ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার জিক্স এন্ড ফিক্সার থেকে স্যার কতটুকু কোশ্চেন হবে স্যার? অর্ধেক অর্ধেক হাফ সেট হবে? অর্ধেক অর্ধেক হাফ। ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? এখানে স্যার। আমরা পড়বো, আরো পড়বো আমরা আগামী ক্লাসে পড়বো। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে আশা করি কালকে। স্যার থ্যাংক ইউ স্যার।